ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি ফিরোজ খান 3টে স্টোরি কালেক্ট করে পাঠিয়ে দিলাম। প্রথম স্টোরির নাম ঝুলন্ত লাশ। শুরু করছি ঘটনা। আমি এখানে নতুন এসেছি। চারপাশে নীরব এক পরিবেশ। দিনে আমার সঙ্গী কিছু লোকজনের সাথে দেখা হলেও রাতে কিন্তু জনমানবহীন মনে হয়। একা একা একটা ঘরে বা বাসায় কখনো কাটাইনি আমি। আমাদের যৌথ পরিবার এবং পরিবার পরিজন ছাড়া আত্মীয় স্বজনদের আনাগোনা লেগেই থাকে বাড়িতে। সরব পরিবেশ এবং এতে জীবনটা যেন কাটিয়ে এখন জনমানবহীন পরিবেশে খাপ খাওয়াতে একটু অসুবিধাই হচ্ছে। আমি দিবাকর। আমি কার্বিকা অলঙ্ক এবং ফার্স্ট ডিপার্টমেন্টে চাকরিরত অবস্থায় এইখানে ডিউটিতে এসেছি। আমার ডিভিশনের কাজ হলো প্ল্যান্টেশন। লোকালয় থেকে 30 কিলোমিটার দূরে দুর্গম অঞ্চল এটি। আমি ফরেস্টার। আমার আন্ডারে ফরেস্ট ডিপার্টমেন্টের গার্ড দীপেন, রাজু, ভগবতী এবং এই ত্রিপদী আছে। সারাদিন কাজ করে সন্ধ্যার পর দেশি মদ গেলেও তাদের 3জন বাঁশের ঘর তৈরি করতে বেহুশ হয়ে পড়ে থাকে। আমার জন্য একটা আসাম টাইপ ছোট্ট কোয়ার্টার আছে বিজন বনাঞ্চলে। 1 বস্তা চাল, 1 বস্তা আলু, ডাল, তেল, মশলা আর কয়েক পেটি মিনারেল ওয়াটার আসার সময় সঙ্গে করে নিয়ে এসেছিলেন। 1 মাসের খরচ ঠিক চলে যেতে আমাদের এই পাশ দিয়ে 10-12 জন লেবার লাগতো কাছে। ওরা আসার পর খাবার তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যেত। এরপর খাদ্য সংকট দেখা দেবে আমি নিশ্চিত। চাল শেষ হবার আগে আনাতে হবে। আমাদের কাজের এতটা চাপ যে নিকটবর্তী বাজার পর্যন্ত 30 কিলোমিটার হেঁটেই বাজার করে আনার সময়ও সাধ্য নেই কারো। এসব ভাবতে ভাবতে আজ আমার ঘুমের 12টা বেজে গেল। কিছুতেই যেন ঘুমাতে পারছি না। মশলা শেষ, আলু শেষ, সামান্য ডাল আর চাল আছে। এতগুলো মানুষ সারাদিন কাজের শেষে ক্ষুধার্ত অবস্থায় আসবে, কি খাবো এদের দুশ্চিন্তা যেন আমার ঘুম আসছে না। রাত 12টা বেজে গেল। আমি দরজা খুলে বারান্দায় এনে চেয়ার নিয়ে বসে গেলাম। ঝিঝি পোকার ডাকে সারা রাতটা যেন নিস্তব্ধতা ধীরে ধীরে ভেঙে গেছে এবং শিয়ালের হুক্কা হওয়ার ডাকে যেন এক প্রকার ভয়ের উদ্রেক সৃষ্টি হয়েছে। হঠাৎ দেখি আমার ঘরের পাশ দিয়ে একটা শিয়াল ছুটে যাচ্ছে। দূর থেকে ওদের চকচকে চোখ দেখা যাচ্ছিল। সামনের ঝোপ থেকে আরো একটা শিয়াল আমাকে দেখে পালানো। লেবারগুলি নাক ডাকার এক প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। একজনের নাক বলছে, পরক্ষণে দ্বিগুণ জোরে অপরজনের নাক বলছে। ঘোত আর ঘোত এই পর্যায়ক্রমে চলতে থাকলো সারা রাত। সারাদিন আগাছা কেটে মাটি খুঁড়ে ওরা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। কোনো চিন্তা নেই, ভাবনা নেই। দিনে মহানন্দে কাজ করে ওরা কোনো ফাঁকি দেয় না এবং পেট ভরে খাবার চায় এদের। ডিমাচা উপজাতির এই লেবারগুলি খুব কর্মঠ। খিদে তাদের প্রচণ্ড। সারাদিনে একবার খাবার খাওয়ার সুবিধা এখানে। খায় প্রোগ্রাসে এবং সাদা ভাত হলেও চলে তাদের, কিন্তু নুন জল দিয়ে আমার 4 গুণ ভাত একজনই খেতে পারে ওরা। তবুও খাটিয়া তোষকার বালিশ ছাড়ায় একটা ত্রিপল বিছিয়ে নাক টিকে ঘুমাচ্ছেন। আমাদের রান্নাঘরে দিতেন। সকালে লিকার চা আর 2খানা বিস্কুট, দুপুরে একবার চা আর চা বিস্কুট, আর সন্ধ্যার আগে ম্লান করে ডাল ভাত খেয়ে যে ঘুমিয়ে যায়। 2 থেকে 3 দিন ধরে দীপেন 10 নম্বরে কড়াইতে মাত্র 1-1.5 মুঠো মসুরি ডাল সিদ্ধ করে বিনা সন্দেশে খাচ্ছে এবং গাপুস কুপুস করে খেলেও গলা দিয়ে যেন এসব নামছে না। এমনটা চলতে চলতে আমি অসুস্থ হয়ে পড়ব। আজ আমি 1-2 গ্রাস খেয়েছি। বারান্দায় এসে ভাবতে ভাবতে হঠাৎ চেয়ারে যেন ঘুম চলে আসলো এবং কতক্ষণ যে ঘুমিয়েছিলাম খেয়াল নেই। এবার বিছানায় গিয়ে শুয়ে পড়বো ভেবে উঠে দাঁড়ায়। সামনে একটা গাছ থেকে কিছুটা যেন ঝুলে রয়েছে, কিন্তু কি ওটা? কৌতূহলী হয়ে তাকিয়ে থাকি। একটা মানুষের ঝুলন্ত দেহ। কি ব্যাপার? কি হতে পারে এটা? ভয়ে আঁতকে উঠি আমি। কে হতে পারে এটা? কি মানুষ নাকি অন্য কিছু? লেবারদের কেউ না তো আবার? যদি তেমন কিছু হয় আমি তো বিপদে পড়লাম। চিৎকার করতে থাকি, দীপেন, দীপেন, রাজু।
ভগবতী! না, কেউ জানতো না। আমি ভয় যেন জ্ঞান হারালাম। পরদিন আমাকে বারান্দায় পড়ে থাকতে দেখে লেবাররা ছুটে এসে আমাকে ঘরে নিয়ে আসে। দীপেন, ভগবতী আর রাজু তিনজন বিছানার চারপাশে দাঁড়িয়ে আছে। চোখ খুলে ওদেরকে দেখে আমি যেন উঠে বসি। কি হয়েছিল সবাই জানতে চায়। আমি বললাম, পরে সব বলবো। রাজুকে বললাম, সব লেবার আছেনই না খোঁজ খবর নিতে। একটু পরে কোয়ার্টারের সামনে সবাইকে লাইন করে রীতিমতো দাঁড় করিয়ে রাজু বলল, স্যার এই দেখুন সবাই এসে গেছে। আমি রেজিস্টার নিয়ে বসি। এক এক করে নাম ডেকে চায়ের কাপ আর 2-1 কাপ করে বিস্কুট ওদের প্রত্যেকের হাতে তুলে দিচ্ছে ভগবতী। কেউ অনুপস্থিত নেই। সবার হাতে চায়ের কাপ দেবার পর আমি গত রাতের ঘটনাটা বলি। অবাক কাণ্ড, ওই গাছে ঝুলন্ত মানুষটা এখন আর নেই। সবসময় সবাই বলো, আরে এটা আপনার মনের ভুল, গাছের ছায়া দেখে হয়তো আমার মনে হয়েছে ওটা মানুষ। আমি কিন্তু কথাটা উড়িয়ে দিতে পারলাম না। আমি স্পষ্টভাবে এটাকে মানুষ ঝুলে আছে এমনটা কিন্তু দেখিনি। পরদিন ভাতের সাথে ডাল সবজি কিছুই নেই। যাই হোক, দীপেন বলল, আমার মনে হয় আপনি ভগবতী আর লেবারকে নিয়ে একটু বেরিয়ে পড়ুন। আমি বললাম, আমাদের জন্য একটু সেদ্ধ ভাত করে নাও, তাহলে হবে, না কি এত দূর হাঁটতে পারবো না। আমি একরাশ ভাত শাক ভাজা দিয়ে খেয়ে উঠকে বমি করে ফেললাম। মুখে স্বাদটাই যেন বিকৃত হয়ে গেল। দীপেন রাজুকে বললাম, তুই আগে কখনো এই শাক খেয়ে দেখেছিস? রাজু বলল, আগে তো খাইনি, তবে আমি ভাবলাম একদিন জাতের পাতা শাক খেয়ে দেখি না, যেটা ভালো লাগবে সেটা মাঝে মাঝে খাওয়া যাবে। এখানে তো গাছ আর পাতার অভাব নেই, গাছ লতা পাতা তো আর খাজা না এখানে। দীপেন ওকে মারতে তেড়ে যায়। ভগবতী বলল, স্যার এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে আপনাকে নিয়ে, শেষটায় তেল লবণ না দিয়ে ভাতটা খেলে দিন আবার কি। আমরা তিনজন বাজার করে করে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি। প্রায় 20 থেকে 30 কিলোমিটার হেঁটে বহু বুঝিয়ে ঠেলাওয়ালাকে রাজি করালাম মালপত্র বয়ে আনতে। ও 800 টাকা দাবি করলো, 1 পয়সা কম নেবে না। 1 মাসের বাজার ঠেলাতে গিয়ে আমরা রীতিমতো সন্ধ্যার আগে ফিরে এলাম। অনেক ক্লান্ত ছিলাম, তাই খেয়ে আমারও বসে পড়তে পারলাম না। শুরুতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে যায়। বাইরে একটা শব্দ শুনতে পেলাম। স্যার, স্যার, এই বলে যেন কে ডাকছে। বড় 3 ব্যাটারির টর্চটা কিনে নিলাম। ওইটা হাতে নিয়ে দরজাটা খুলে বাইরে বেরোলাম। টর্চ জ্বালিয়ে দেখতে থাকি, না কেউ তো নেই সেখানে। মনের ভুল নাকি বুঝতে পারলাম না। ঘরে ঢুকতে যাবো, হঠাৎ কৌতূহল হলো। টর্চের আলো গাছের উপরে ফেললাম। আরে ওই তো স্পষ্ট দেখতে পাচ্ছি ঝুলন্ত মানুষটাকে। খালিকা একটা গামছা পরে আছে। টর্চের আলো এবং ঝুলন্ত মানুষটার দিকে অনেকক্ষণ ধরে রাখলাম আমি। এখন আর ভয় লাগছে না। প্রচন্ড কৌতূহল আমাকে যেন বজ্রবুদ্ধের মতো ওই গাছের দিকে আকৃষ্ট করতে থাকে। গলায় ফাঁসের দড়ি ঝুলে আছে লোকটা, মাথা নিচু, চোখ বন্ধ। হঠাৎ হঠাৎ ঝুলন্ত মানুষটা মাথা তুললো, আমার দিকে চোখ খুলে তাকালো। টর্চের আলো তখনও আমি ওর দিকে ফেলে রেখেছি। ও তাকাচ্ছে আমার দিকে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি, ওই গাছটার কাছাকাছি দাঁড়িয়ে আছে। দইটা ছিঁড়ে ঝুলন্ত দেহটা মাটিতে পড়ে গেল। আমি যেন নড়তে চড়তে পারছি না। কি এক অদৃশ্য শক্তি আমাকে যেন নড়তে চড়তে দিচ্ছে না। আমি ভয় পালাতেও পারছি না। আমার সাধারণ বুদ্ধি যেন লোপ পেতে শুরু করেছে। জিহ্বা ঝুলিয়ে লাশটির রক্তাক্ত চোখ নিয়ে আলু ঢালু করে পায়ে ধরে ধরে থপথপ থপথপ করে 1 পা 2 পা করে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। গলায় ঝুলন্ত দড়িটা, আমার শরীর অবসন্ন হয়ে আসছে। হাতের টর্চটা শক্ত করে ধরে রেখেছি আমি। লাশটি আমার একদম একদম যেন কাছে এসে পড়েছে। এরপর কি হলো আমার আর কিছুই মনে নেই। পরদিন সকালে গাছের নিচ থেকে আমার সঙ্গীরা আমাকে উদ্ধার করলেন এবং সবাই পুরো ঘটনাটা শুনে এবারও আমার মনের ভুল বলে জানিয়ে দিল। কেউ কেউ স্বপ্ন বলেছিল, কেউ কেউ অবিশ্বাস করলো। আমি তো জানতাম ওটা আমার স্বপ্ন কিংবা মনের ভুল ছিল না। আমার চোখ তো আর অবিশ্বাস করতে পারে না। ওই লাশটা পরে আর কেনই বা দেখা যেত না, এটা রহস্য হয়ে থাকলো। আজ প্রায় 3 বছর পর এই রহস্য আজ রহস্য হয়েছিল। কে ছিল ওই লাশ? কে ছিল ওই ঝুলন্ত ভয়ঙ্কর গাছটিতে? যশোর ভাই, এই ছিল প্রথম ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আশা করছি এরকম আরো 2টি স্টোরি পাঠিয়ে দিয়েছি। যদি ভালো লাগে প্রতিটা ঘটনায় শেয়ার করে দিবেন। চলে যাই পরবর্তী ঘটনায়।
জেফি ভাই, এই ঘটনাটা শেয়ার করে দিবেন। এই ঘটনাটির নাম ভয়ঙ্কর বুড়ো মানুষ। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমি ফিরোজ খান বলছি। চলে যাই সরাসরি ঘটনায়। এটি আমার জীবনে ঘটে যাওয়া সবচাইতে ভূতের ঘটনা। আমার জন্মস্থানে একটা ছোট্ট সেতু ছিল। সেতুটি এতটাই ছোট ছিল এবং সরু ছিল যে দুটি বিশাল যানবাহন বা একটা বিশাল যান এবং আরেকটা ছোট যান ব্রিজের দুই পাশ থেকে একসঙ্গে যেতে পারতো না। নবরাত্রির সময় আমি এবং আমার কাজিনরা সেই সেতু থেকে একটু দূরে একটা ছোট্ট মন্দিরে গিয়েছিলাম। সেই সময় আমরা ব্রিজ পার হচ্ছিলাম। যদি বিশাল বাস আসে তবে আমাদের কাছে সেতু পার হওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। যতক্ষণ না বাসটি দুলছে তাই আমরা গ্রামের লোকেরা সেতুটিকে পট্টু সানকা নাম দিয়ে ডাকতাম, অর্থাৎ বিকৃত সেতু। আজ গ্রাম পঞ্চায়েত অনেক আলোচনার পর সেতুটি প্রশস্ত করা হলো এবং সেতুটি শুরু হয়ে যাওয়ার কারণে এই ঘটনাটি ঘটে যায়। এক অর্ধচন্দ্র রাতে আমি আমার দুই বন্ধুর সাথে সেতুর দিকে ঘাটছিলাম। আমরা কিছুটা কাজের কারণে সকালে উত্তর থোয়াটামে গিয়েছিলাম এবং মধ্যরাতে ফিরে আসছিলাম। আমরা যখন সেতুর দিকে হাঁটছিলাম তখন আমরা দেখতে পেলাম একজন বৃদ্ধ ব্রিজের একটা স্ট্যান্ডে বসে আছেন এবং তার মাছ ধরার রডটি পুকুরে রেখে বারবার রডটি টানছেন। চাঁদের আলোয় আমরা দূর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমরা ব্রিজের কাছাকাছি আসতেই স্পষ্ট দেখতে পেলাম বৃদ্ধ লোকটি রডটি ঘোরাচ্ছেন এবং ফাঁদটি পুকুরের দিকে নিক্ষেপ করছেন এবং ফাঁদ টানছেন। আমরা বৃদ্ধের কাছাকাছি এসেছিলাম এবং তিনি নীরবে প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করেছিলেন। মধ্যরাতে বৃদ্ধা মাছ ধরছিলেন বলে আমাদের কাছে মজা লাগছিল। আমি আমার এক বন্ধুকে বললাম, এত অন্ধকার রাতে দাদা কি করছে? আমার বন্ধু আমাকে জবাব দিল, আরে এখনই তো মাছ ধরার সময়। আমি বললাম, দেখি দাদা কয়টা মাছ ধরেছে। আমার আরেক বন্ধু ব্যঙ্গ করে বলল, আর আমরা সবাই ঠিক করলাম দাদা কোন মাছটা ধরছে কিনা। আমাদের হাতে একটা টর্চ লাইট ছিল। আমার টর্চটা শুয়ে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতরে রেখেছিলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে কোনো মাছ ছিল না। এবং আমরা যখন জিজ্ঞেস করেছিলাম তখন দাদা তার কাজের পুনরাবৃত্তি করতে ব্যস্ত ছিলেন। তাই আমরা টর্চটি পুকুরে রেখেছিলাম এবং আরো অবাক হয়েছিলাম, পুকুরে পানি ছিল না। আমরা একে অপরের মুখের দিকে তাকালাম। আমরা অদ্ভুত অনুভব করেছি এবং আমরা সবাই দাদার ডাকার সিদ্ধান্ত নিয়েছি। দাদা, ও দাদা! আমরা তাকে ধীরে ধীরে ডাকলাম, কিন্তু সেই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে ব্যস্ত ছিল। আমরা 3 থেকে 4 বার ফোন করেছি, কিন্তু দাদা আমাদের কোনো উত্তর দেয়নি। তো আমার এক বন্ধুর যার হাতে টর্চ ছিল সে দাদার মুখে টর্চ লাইটটা জ্বালিয়ে করে উঠলো। দাদার মুখ তখন দেখা যাচ্ছিল না। আমরা তার মুখের দিক থেকে অনেক দূরে গাছ দেখতে পাচ্ছিলাম, কিন্তু তার হাত পা নড়ছে না। সে মাছ ধরার প্রক্রিয়াটি চালিয়ে যাচ্ছিল। আমার বন্ধু জোরে জোরে চিৎকার করলেও আমরা সবাই পালিয়ে যাই। দৌড়ে যখন আমি পেছনে ফিরছিলাম তখনও দাদা তার কাজ চালিয়ে যাচ্ছিলেন। এবং আসলে যখন আমার বন্ধু তার মুখ থেকে টর্চটি সরিয়ে ফেলল তখন আবার দৃশ্যমান হয়েছিল। এটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ছিল। পরের দিন আমার বন্ধু যে দাদার মুখে টর্চ লাইটটা জ্বালিয়েছিল তার ভয়ে খুব জ্বর হয়েছিল। সেদিন ছুটতে ছুটতে আমরা আমাদের এক আত্মীয়ের বাসায় পৌঁছে গেলাম। সারা রাত সেখানে ছিলাম। সেখানে তারা আমাদেরকে বলেছিল যে জায়গাটি ভুতুড়ে ছিল এবং সেখানে প্রতিদিন সাতের দিকে রীতিমতো অদ্ভুত রকমের কান্নার শব্দ এবং পায়ের পাতার শব্দ শুনতে পাওয়া যায়। তারা এমনকি বলেছিল যে পুকুরটি সমুদ্রের সাথে সম্পৃক্ত ছিল এবং সমুদ্র থেকে মৃত দেহগুলো পুকুরে পৌঁছে থাকতে পারে, বা এইটা সেই অদ্ভুত লোকদের কারণে হতে পারে যারা রাতে এসে কিছু রহস্যময় জিনিস পুকুরে ফেলেছিল। সেই ভয়াবহ ঘটনার পর আজও আমি আর আমার বন্ধুরা অন্ধকারে ভয় পাই। জেফরি ভাই, এই ছিল আরেকটা রহস্যময় ঘটনা। এবার আসি আরেকটা ইন্টারেস্টিং স্টোরিতে। যদি এই ঘটনাটি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। এই ঘটনাটির নাম ফ্ল্যাট নাম্বার 007। চলে যাই ঘটনায়।
মিস্টার এবং মিসেস প্যাটেল সম্প্রতি মুম্বাই চলে গিয়েছিলেন এবং তাদের জন্য প্রথম কাজ ছিল তাদের জন্য একটা ফ্ল্যাট খুঁজে বের করা। প্রথম সপ্তাহের জন্য মিস্টার এবং মিসেস প্যাটেল তাদের ছোট মেয়ের সাথে একটা লজে ছিলেন এবং তারপরে একজন রিয়েল এস্টেট এজেন্ট তাদের বোম্বাইয়ের ব্যস্ততম রাস্তায় হাই ফ্লাইট অ্যাপার্টমেন্টের উপলব্ধি একটি ফ্ল্যাটের কথা বলেছিলেন। মিস্টার প্যাটেল হতবাক হয়ে গেছিলেন, কারণ তিনি তার বাজেটে সেই এলাকাটা আশাই করেন না, বরং তিনি একটা বহিরাগত এলাকার অ্যাপার্টমেন্ট আশা করেছেন। তাই দুবার চেক করতে তিনি এজেন্টকে জিজ্ঞেস করলেন তিনি তার বাজেট জানেন কিনা। তো এজেন্ট হ্যাঁ দিয়ে নিশ্চিত করেছেন। বিস্মিত এবং সম্মান খুশি হয়ে মুখটা যেন পরিবারটিতে ফ্ল্যাটটি পরীক্ষা করতে গিয়েছিল এবং এটি একেবারেই সুন্দর ছিল। নিবন্ধন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব হয়েছে মিস্টার প্যাটেল বিশ্বাস করতে পারছিলেন না যে সবকিছু এত দ্রুত ঘটে গেছে। যখন তারা সবাই ভেতরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল তখন সমাজের অন্যান্য সদস্যরা তাদের দিকে ভয়ে অভিব্যক্তি দিয়ে থাকালো। ফ্ল্যাটের প্রথম কয়েকদিন স্বাভাবিক ছিল, কিন্তু এক চমৎকার সন্ধ্যায় মিস্টার প্যাটেল অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। তখন তার বস তাকে একটা জরুরি কাজ অর্পণ করলেন। যখন তিনি কাজটি শেষ করলেন তখন ইতিমধ্যে 11 হয়ে গেছে, তাই তিনি দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। যখন তার অ্যাপার্টমেন্টে পৌঁছালো তখন সারা রাত আবছা আলো ঝরছে। যেহেতু ফ্ল্যাটটি দ্বিতীয় তলায় ছিল, মিস্টার প্যাটেল লিফটের পরিবর্তে সিঁড়ি পছন্দ করেছিলেন, কারণ তিনি একজন স্বাস্থ্যবান ছিলেন। কিন্তু যখন তিনি উপরে উঠছিলেন তখন তিনি দেখতে পান একটা ছোট্ট ছেলে সিঁড়িতে দাঁড়িয়ে আছে। তিনি তার ঘড়িতে সময় দেখছিলেন। ইতিমধ্যে রাত 11টা বেজে গেছে এবং 11টা বেজে 45 বেজে গেছে। মিস্টার প্যাটেল ছেলেটাকে জিজ্ঞেস করলেন তিনি এই সময় সেখানে কি করছেন। সেটি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। সেটি কোনো সারা শব্দ না করে তিনি আবারও প্রশ্ন করলেন, এই যে বালক, তোমার ফ্ল্যাট কোনটা? কিন্তু তিনি কোনো সাড়া দিলেন না এবং মিস্টার প্যাটেল ছেলেটির হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলেন। নিজের ফ্ল্যাটে পৌঁছালে ডোরবেল বাজালো। মিসেস প্যাটেল তার স্বামীর জন্য অপেক্ষা করছিলেন। দরজা খুলল এবং মিস্টার প্যাটেল বললেন, এই ছোট ছেলেটিকে না সিঁড়িতে দাঁড়িয়ে আছে, তাই আমি তাকে নিয়ে আসলাম, আমার সাথে নিয়ে এসেছি। অবাক হয়ে তার স্ত্রী জিজ্ঞেস করলো, কে, কোন ছেলে কথা বলছো? মিস্টার প্যাটেল যখন তার হাতের দিকে তাকালেন তিনি কিছুই দেখতে পেলেন না। তিনি যেন কিছুই ধরেছিলেন না। এটা কিভাবে সম্ভব? অতিরিক্ত পরিশ্রমের কারণে কি হ্যালুসিনেশন হয়েছে? এমনটা ভেবে তিনি ঘটনাটাকে ওই সময়ের মতো উপেক্ষা করছিলেন, কিন্তু তিনি বেশ রকমের ভয় পেয়ে গেছিলেন এবং জিনিসটা শুধুমাত্র খুব সীমাবদ্ধ ছিল না, সে ক্লান্ত ছিল, তাই না খেয়ে ঘুমিয়ে আছে। পায়ে সে চোখ খুলতেই পায়ের আওয়াজটা যেন শুনতে পেয়ে মেয়ের ঘরের থেকে পৌঁছে গেল। ঘরের ভেতর থেকে শব্দ হচ্ছে। বুঝতে পেরে তিনি দরজাটা ঠেলে দেখলেন তার মেয়ের সারা মুখ কাটা কাটা দাগে ভরে গেছে। সব থেকে রক্তের স্রোত যেন বইছে। মোটামুটি পোশাক পরা এবং একটা অজানা জুতা, যা মিস্টার প্যাটেল তার ওয়ার্ড্রব তাদের বাড়িতে কখনো দেখেনি। ভীতু মিস্টার প্যাটেল তার জ্ঞান ধরে রাখার পরে স্ক্রিনিং করে দ্রুত তার স্ত্রীর নাম ডাকেন এবং তার স্ত্রী তার দিকে ছুটে গিয়ে দেখেন তার স্বামী অকারণে দাঁড়িয়ে চিৎকার করছে। মিস্টার প্যাটেল যখন চোখ খুললেন তখন তিনি দেখলেন তার স্ত্রী তার হাত ধরে আছেন এবং তার মেয়ে তার কাছে দাঁড়িয়ে আছেন এবং সেখানে একজন ডাক্তার ছিলেন। তিনি তার হৃদস্পন্দন পরীক্ষা করছেন। ডাক্তার আরও বলেছিলেন যে ঘুমের অভাব এবং কাজের অতিরিক্ত চাপের কারণে এটি হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু মনের মধ্যে কোথাও মিস্টার প্যাটেল যেন বিভ্রান্ত হয়েছিলেন যে এটি আসলে হ্যালুসিনেশন নাকি তিনি যা দেখছিলেন সেটা আসলেই ঘটে গেছে। পরের বার মিস্টার প্যাটেল তার পুরো ফ্ল্যাটে সিসিটিভি ক্যামেরা রাখার সিদ্ধান্ত নিলেন। রাতের বেলায় একই সময় সে বুটের শব্দ শুনতে পেল, তাও আবার তার মেয়ের ঘর থেকে। তিনি এবার আরো ঘাবড়ে গেলেন এবং ভয় পেয়ে গেলেন, তবুও সমস্ত সাহস নিয়ে দরজাটা ঠেলে দিলেন এবং তার মেয়ে একই পোশাক এবং একই বুট সঙ্গে ছিল। এই সময় তিনি তার স্ত্রীকে কল করার আগে সবকিছু স্বাভাবিক হয়ে গেল এবং তিনি দেখলেন তার মেয়ে তার বিছানায় ঘুমোচ্ছে।
ডোর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেন তিনি এবং অবাক হয়ে দেখলেন যে তিনি কখনো তার বিয়ের ঘরে যাননি। যখন তিনি বুঝতে পারলেন যে তিনি সারাক্ষণ তার বিছানায় ছিলেন, তখনও তিনি বিশ্বাসই করছিলেন যে ক্যামেরা ছাড়া কিছুই ভুল ছিল। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি অফিস থেকে ছুটিতে ছিলেন। পরের রাতে মিস্টার প্যাটেল তার স্ত্রীকে তাকে বিছানায় বেঁধে রাখছিলেন, কিন্তু তারপর কয়েকদিন কিছুই যেন হয়নি, সবকিছুই আবার স্বাভাবিক হয়ে যায়। মিস্টার প্যাটেল ইতিমধ্যে একটা দীর্ঘ ছুটি নিয়েছিলেন, তাই তিনি অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। এটা স্পষ্ট ছিল যে তিনি ছুটিতে থাকাকালীন তার কাজের বিশাল বোঝা ছিল। গভীর রাত পর্যন্ত কাজ করেন। ঘড়ি চলছিল তখন 11:30 এবং মিস্টার প্যাটেল তাড়াহুড়ো করে কোথায় যেন যাচ্ছিলেন। দ্রুত ফাইল গুছিয়ে কোনো অর্ডার ছাড়াই এলোমেলোভাবে তুলে নিয়ে টেবিলে ঠেকিয়ে দিলেন। তাড়াহুড়ো করে তিনি অফিস থেকে বেরিয়ে অ্যাপার্টমেন্টের গাড়ি নিয়ে চলে যান। সে এতটাই ক্লান্ত এবং দুর্বল ছিল যে এবার সে সিঁড়ি পেয়ে উপরে উঠতে পারছিল না। তাই সে লিফটে প্রবেশ করলো এবং লিফটের বোতাম ঠেলে সে দেখতে পেল সেই ছেলেটি সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এবার সে ততটা নিষ্পাপ ছিল না। মুখমণ্ডলের সারা মুখে যেন কাটা কাটা দাগ। হাতের তালু ও কবজি ও জোড়া বোটে তিনি তার মেয়ের ঘরে রেখেছিলেন এবং হাতগুলো স্বাভাবিক হাতের চেয়ে প্রায় লম্বা ছিল, হাঁটুর নিচে ছিল এবং যে রক্তগুলো অন্ধকার থেকে প্রবাহিত হয় তার প্রায় কালো লাল রঙের হতে পারে। ভীতিকর ছায়ার সাথে লিফট 2 মিনিট এবং মিস্টার প্যাটেল ক্রমাগত প্রার্থনা করছেন এবং লিফটের দরজা খোলার সাথে সাথে মিস্টার প্যাটেল নিজেকে টেনে নিয়ে তার ফ্ল্যাটে পৌঁছলেন। আর ছেলেটা এবার ফোন করলো। মিস্টার প্যাটেল, আপনি কি আমাকে শেষবারের মতো আপনার ফ্ল্যাটে নিয়ে যাবেন না? মিস্টার প্যাটেল বেঁচেতে শুয়ে শুয়ে সেই চলমান ছায়ার দিকেই তাকিয়ে নিজেকে পেছনে ঠেলে তার দরজায় পৌঁছানোর চেষ্টা করছেন। এবার মিস্টার প্যাটেল অসাড় হয়ে গেলেন। ছেলেটি এবার ডাকলো, মিস্টার প্যাটেল, আপনার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে আপনার সাথে নিয়ে যান। এবং ততক্ষণে প্যাটেল তার দোরগোড়ায় পৌঁছেছিলেন এবং কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিলেন। তিনি ক্রমাগত ডোরবেল বাজালেন এবং মিসেস প্যাটেল দরজা খুলে দিলেন। ভেতরে ঢুকে দরজা বন্ধ, একদম যেন বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ করার পর তিনি মেজ রুমে গিয়ে দৌড়ে গিয়ে তাকে নিখোঁজ দেখতে পেলেন। স্ত্রীর নাম ধরে চিৎকার করে তিনি তাকে ডেকে জানান যে তাদের মেয়ে নিখোঁজ হয়ে গেছে। মিসেস প্যাটেল রুমে দৌড়ে গিয়ে দেখেন তিনি আর তার বিছানায় শান্তিতে ঘুমাচ্ছেন। জিনিসটা খারাপ হয়ে যাচ্ছিল। মিস্টার প্যাটেল তার চেতনা হারিয়ে ফেলেন এবং যখন তিনি এটি ফিরে পান তখন তিনি বিছানায় শুয়েছিলেন এবং তার স্ত্রী এবং কন্যা তার কাছে দাঁড়িয়েছিলেন চিন্তিত মুখে। ডাক্তার বলেছিলেন যে তার হ্যালোসিনেশন চরম পর্যায়ে চলে গিয়েছে, কিন্তু মিস্টার প্যাটেল মানতে প্রস্তুত ছিলেন না যে এটা একটা হ্যালোসিনেশন এবং বাস্তবতা নয়। অন্যদিন সকালে যখন সে ভালো ছিল তখন সে সিঁড়ি এবং লিফটে ছেলেটির বিষয়ে প্রহরীর সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। রাজু, সে ডাকলো, আপনি কখন থেকে বিল্ডিং এ কাজ করেছেন? আমি এখানে কাজ করছি প্রায় 5 মাস হয়ে গেছে। 5 মাস? কেন আপনাকে নিয়োগ করেছিল বলুন তো? কেন আপনাকে নিয়োগ করেছিল? মানে শেষ পর্যন্ত কেন চাকরিচ্যুত করা হয়েছিল সত্য করে বলুন তো? মিস্টার প্যাটেল যেন বারবার একই প্রশ্ন করছিল। তখন সে কর্তব্যরত সে ছেলেটা বলল, স্যার, এই বিল্ডিং এ 1 মাসের বেশি কেউ থাকতে পারে না, কাজও করে না। এমনকি আমিও তো এখানে কাজ করতে চাইও না, কিন্তু এটা আমার বাধ্যতামূলক কাজ, বুঝতে পেরেছেন? এই জন্য অনেকটা বাধ্য হয়ে জোর জবরদস্তি করছি আর কি। মিস্টার প্যাটেল বলল, জোর জবরদস্তি? এটা আবার কোন ধরনের বাধ্যতা? হ্যাঁ, বুঝলাম না। রাজু অসাড় হয়ে দাঁড়িয়ে আছে। মিস্টার প্যাটেল প্রসঙ্গ পাল্টানোর জন্য কথা ভাবলেন। ঠিক আছে রাজু, বলো, তুমি কি কখনো গভীর রাতে কোনো ছেলেকে এখানে বিল্ডিং এ দেখেছো? রাজুর অভিব্যক্তি বদলে গেল। কর্কশ কণ্ঠে বলল, না স্যার, দেখি নাই। মিস্টার প্যাটেল বুঝতে পারলেন যে কিছু একটা ভুল ছিল, কিন্তু রাজু উত্তরটা দেওয়ার মোড় ছিল না, তাই সে চলে গেল। কোনো স্পষ্টীকরণ এবং
অনেক বেশি সন্দেহ ছাড়াই মিস্টার প্যাটেল সোসাইটির সদস্য এবং নিকটবর্তী প্রতিবেশীদের সাথে কথা বলার সিদ্ধান্ত নেন। একই ঘটনা আগে ঘটেছে কিনা সেই বিষয়ে অনেকের কাছে জানতে চান তিনি। সময় বলল, না 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 না, এমন তো কিছু ঘটেনি। মিস্টার প্যাটেল তার ফ্ল্যাটে ফিরে যাওয়ার সময় ফ্ল্যাটের দরজা দেখেন। 008-এর কাছে মিস্টার প্যাটেল ফ্ল্যাট খোলা ছিল। ঘটনার খোঁজ খবর নেয়ার পর ভেবে দরজার কলিং বেল বাজলো এবং দরজা খুলে সেখানে একজন লম্বা ক্লিন শেড, পরিষ্কার চামড়া, সুগঠিত শরীর এবং খুব দ্রুত একজন মানুষ দাঁড়িয়ে আছে। যেহেতু এই প্রথম মিস্টার প্যাটেল তার সাথে দেখা করেছিলেন, তিনি নিজের পরিচয় দিলেন এবং লোকটিকে ভেতরে আসতে বললেন। মিস্টার প্যাটেল সোফায় বসলেন এবং লোকটি তার অতিথির জন্য পানি আনতে গেল। লোকটি যখন ফিরে এলো, প্যাটেল একই প্রশ্ন করলেন যে তিনি সকাল থেকে উত্তর খুঁজছিলেন। লোকটি উত্তর দিল, হ্যাঁ সেটা কথা জানি তো। এই কথা শুনে মিস্টার প্যাটেল কৌতূহল নিয়ে তার জল ঢাললেন এবং বললেন, যাক, শেষ পর্যন্ত কেউ তো আছে যে তাকে দেখেছে। আমি জানতাম এটা আমার হ্যালুসিনেশন নয়। লোকটা আরো বলল, গল্পটি 10 বছর আগের। মিস্টার অ্যান্ড মিসেস দত্ত তাদের ছেলের সাথে কি বিল্ডিং এ চলে গিয়েছিল। এরপর একটা বিরতি দিল। মিস্টার প্যাটেল কৌতূহলী হয়ে তখন চরমে উঠে গেল অ্যান্ড বলল, তারপর কি হলো? সে লোকটি বলল, ছেলেটি সবসময় তার বিল্ডিং এ থাকা ওই বন্ধুদের দ্বারা উত্ত্যক্ত করা হতো। লোকটি এই বলে উত্তর দিল। মিস্টার প্যাটেল ক্রমাগত লোকটার দিকে তাকালেন যখন তিনি বর্ণনা করছিলেন। একদিন ছেলেও তার প্রতিবেশী বন্ধুর সাথে কুটশিটে ঝগড়া হয়। তাদের বাবা মা একে অপরের সাথে রীতিমতো অভিযোগ করতে গিয়েছিলেন এবং বাচ্চাদের লড়াই সবচেয়ে কুটশিট হয়ে গিয়েছিল তখন, কারণ এটি এখন মিস্টার দত্ত এবং তার প্রতিবেশী জড়িত ছিল। প্রতিবেশী সেলফ খুব অহংকারী ছিল, তাই তিনি দত্তের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। বাপচার অজুহাত দেখিয়ে প্রতিবেশী দত্তের ফ্ল্যাটও একেবারে ঢুকলো। সে মিস্টার অ্যান্ড মিসেস দত্তকে ছুরি দিয়ে মেরে ফেললো এবং ছেলেটাকে সেখানে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, সবকিছু। প্রতিবেশী ছেলেটাকে দেখে তার হাত এবং অঙ্গ পতঙ্গ চেপে ধরল। ছেলেটা প্রাণ ভিক্ষা চেয়েছিল, চিৎকার করেছিল, হেল্প হেল্প, সাহায্য সাহায্য, কিন্তু তার কান্না শোনার জন্য কেউ ছিল না সেখানে। প্রতিবেশী তার সমস্ত মুখ আঁচড় দিয়ে মুখের প্রতিটা কোণে কোণে টুকরো 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 করে কাটা হয়েছিল, বুঝতে পেরেছেন? মিস্টার প্যাটেল বাধা দিলেন আর বললেন, হ্যাঁ, যখন আমি তাকে দ্বিতীয়বার দেখেছিলাম না, তখন তার মুখটা আমি দেখেছিলাম বিপৎস দাগে পড়ে গিয়েছিল একেবারে। এবং লোকটি তার কথা চালিয়ে যাওয়ার আগে প্যাটেল জিজ্ঞেস করলেন, সে বোর্ডগুলির কি হবে? এই বোর্ডগুলি হলো প্রতিবেশীর বোর্ড। যখন সে খুন করার পর বোর্ডগুলো ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছিল এবং বুটের আওয়াজ ঘন ঘন সে ছেলেটির কানে বাজতে থাকে। তাই সে বোর্ডগুলো তাকে মনে করিয়ে দেয় যে তাকে কিভাবে হত্যা করা হয়েছিল, এবং সে যখন কাউকে হত্যা করে তখন সবসময় সে বোর্ডগুলি ব্যবহার করে। মিস্টার প্যাটেল তাকে আবারও থামিয়ে দিল এবং বললেন, দাঁড়াও দাঁড়াও, কি তুমি কি বললে? সে কাউকে মেরে ফেলে? এবং এখন মিস্টার প্যাটেল বুঝতে পেরেছিলেন যে এই লোকটি এত বিস্তারিত পুরো ঘটনাটি কিভাবে জানে। আরও এগিয়ে যাওয়ার আগে লোকটি সংকুচিত হতে শুরু করলো। আগে যে বর্ণনাটি পরিষ্কার ছিল তা এখন মিস্টার প্যাটেলের সে দুঃস্বপ্নে পরিবর্তিত হচ্ছে। সে মুখের সাথে কাটা দাগ, সারা হাতের রক্তের চিহ্ন এবং সবকিছু যেন মিস্টার প্যাটেল কখনো দেখেনি। লোকটি একই বুট পড়েছিল। তিনি এখন বেশ ভয় পেয়েছিলেন। তিনি দরজার দিকে দৌড়ে গিয়ে একটা খোলার চেষ্টা করেছিলেন, কিন্তু খুলতে পারেনি। তার হুড়ো করে সে বারান্দার দিকে রীতিমতো ছুটে গেল এবং সব যখন ছেলেটিকে একটানা ভারী কণ্ঠে বলল, মিস্টার প্যাটেল, মিস্টার প্যাটেল, গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি মিস্টার প্যাটেল। মিস্টার প্যাটেল জানালার কাঁচ ভেঙে তার বারান্দা দিয়ে একদম প্রহরের থেকে রীতিমতো ছুটে যান এবং ফ্ল্যাটটির লোকটির কথা জানাতে 008 রাজু উত্তর দিল, স্যার শান্ত হন, শান্ত হন স্যার, শান্ত হন, দয়া করে শান্ত হন। এটা আপনার ভুল বুঝাবুঝি স্যার। ফ্ল্যাট নাম্বার 008 অনেক বছর ধরে খালি আছে, কেউ থাকে না, কেউ থাকে না, বুঝতে পেরেছেন? কেউ থাকে না।
আসলে অ্যাপার্টমেন্টটা পুরো ফ্লোরটি খালি। আপনি কিভাবে একজন লোকজনের সাথে কথা বলতে পারেন? 008-এ মিস্টার প্যাটেল পুলিশকে ডাকলেন। পুলিশ এসে মিস্টার প্যাটেলকে জানান 008 জানালার কাঁচ ভাঙার কথা। তারা সবাই যখন ফ্ল্যাট পরীক্ষা করতে গেল সেখানে কিছুই ছিল না, এটি খালি ছিল এবং জানালাগুলো সিল করা ছিল। জানালায় মাকড়সার জালের কোনো চিহ্ন ছিল না এবং গ্লাস ভাঙা পুলিশ ফ্ল্যাটে 008-এ কিছুই না পাওয়ার পরে মিস্টার প্যাটেলকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছিল এবং অন্য লোকদের সাথে যোগাযোগ থেকে দূরে রাখা হয়েছিল। কিন্তু মিস্টার প্যাটেল জানতেন যে তিনি ভালো আছেন। তিনি তার স্ত্রী এবং কন্যাকে ছেড়ে যেতে চাননি, কিন্তু তার কাছে কোনো উপায়ও ছিল না। সে ভেবেছিল যে শুধুমাত্র সে ছেলেটিকে দেখছে, তাই হয়তোবা নিজের সবার থেকে দূরে রেখে সাহায্য করতে পারত। তখন মিস্টার প্যাটেলকে 1 মাসের জন্য আশ্রয়ে পাঠানো হয়েছিল। প্রথমে 2 সপ্তাহ স্বাভাবিক চলছিল, কারণ মিসেস প্যাটেল তাদের মেয়ের প্রতিদিন কল করে মিস্টার প্যাটেলের সাথে কথা বলতো। ডাক্তার দেখলেন মিস্টার প্যাটেল ঠিক আছেন, তাই তিনি কিছু ওষুধের পরামর্শ দিলেন এবং তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। মিস্টার প্যাটেল তার পরিবারের কাছে ফিরে আসলেন এবং তাদের সাথে দেখা করে খুব খুশি হন। এবার অনেক বেশি স্বস্তি পেয়েছিলেন। সেই রাতে অনেক দিন পর শান্তিতে ঘুমিয়েছিলেন, কিন্তু ঠিক 1 দিন পরে অন্য রাতে মিস্টার প্যাটেল যখন ওয়াশরুমে জেগে উঠেছিলেন এবং যখন তিনি হলের কাছে পৌঁছালেন, তখন তিনি শুনতে পেলেন একটা ভারী কণ্ঠস্বর তাকে ডাকছে, মিস্টার প্যাটেল, মিস্টার প্যাটেল, হ্যালো প্যাটেল। সুতরাং আপনি ফিরে এসেছেন। আমার প্রিয় প্রতিবেশী, আপনাকে স্বাগত জানাই। আমাকে অবশ্যই আপনার সাহসিকতার প্রশংসা করতে হবে। এমনকি আমার পরেও আপনাকে সতর্ক করে দিয়েছি যে আমি প্রতিবেশী ভালোবাসি। আপনার এখন এই ফ্ল্যাটে থাকার সাহস আছে। মিস্টার প্যাটেল এতক্ষণ যেন কাঁপছিলেন এবং শব্দের দিকে একক পদক্ষেপ নেওয়ার সাহসও পাননি। শব্দ আবারও কম্পিত হলো, মিস্টার প্যাটেল, এইখানে আসুন, আমার কাছে আসুন। মিস্টার প্যাটেল একটু নড়লেন না। সে লোকটি বললেন, ঠিক আছে মিস্টার প্যাটেল, তাহলে আপনি আপনার মেয়ের যত্ন নেন না? এবং এটি ছিল মিস্টার প্যাটেল তার মেয়ের রুমের দিকে দৌড়ে যান। বুঝতে পারেন যে শব্দটি সেখান থেকে আসছে। দরজাটি ধাক্কা দিলে তিনি দেখতে পেলেন তার মেয়ে হাতে ছুরি ধরে আছে। না, অপেক্ষা করুন, মিস্টার প্যাটেল চিৎকার করে উঠলেন, কিন্তু তার মেয়ে ছুরির ডগাটা তার কান এবং চোখের মাঝখান দিয়ে চামড়ার রেখে দিলেন এবং তারপরে ছুটে তার চিবুক পর্যন্ত টান দিলেন। তার চিবুকে বেয়ে রীতিমতো রক্ত ঝরছিল। মিস্টার প্যাটেল সেখানে কেটে দিলেন এবং তার মেয়ে ক্রমাগত নিজের মুখ কাটছেন। তারপর আবারও একটা কণ্ঠস্বর ডাকলো, মিস্টার প্যাটেল, মিস্টার প্যাটেল। এভাবেই সেই প্রতিবেশী আমার মুখ কেটেছে। আমি চিৎকার করছিলাম এবং কোনো প্রতিবেশী আমাকে সাহায্য করেনি। এই জন্যই আমি আমার মেঝেতে কাউকে ঘৃণা করি। কিন্তু আপনি এখন আমার কথা শুনেননি, এই জন্য আপনাকে এর মূল্য দিতে হবে। মিস্টার প্যাটেল তখন কান্না করে বললেন, কিন্তু কিন্তু আমার মেয়ে এখানে কি ভুল করেছে? প্লিজ 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 আমাকে ছেড়ে দিন, আমরা চলে যাবো প্লিজ। এই সময়ের মধ্যে মিসেস প্যাটেল যেন জেগে ওঠেন। সে স্বামী সেখানে নেই। তিনি হলের দিকে দৌড়ে গিয়ে দেখলেন মিস্টার প্যাটেল তার মেয়ের ঘরে বসে হাঁটু গেড়ে কাঁদছেন। সেখানে পৌঁছে গিয়ে দেখতে পেল সে লোকটা বলছে, এখন অনেক দেরি হয়ে গেছে মিস্টার প্যাটেল, আপনার মেয়ে, আমি বাচ্চাদের অনেক ঘৃণা করি, ওরা আমাকে প্রতিবারই মারধর করে, আমি বাচ্চাদের ঘৃণা করি। এবং মিস্টার প্যাটেলের মেয়ের মুখে এমন চিহ্ন তৈরি করার পরে মিস্টার প্যাটেল মেয়ের ভেতরে ছেলেটির আত্মা মিস্টার প্যাটেলের কাছে তার শরীর টেনে নিয়ে যাচ্ছে এবং মিস্টার দত্তের প্রতিবেশী যেভাবে তাকে ছুরিকাঘাত করেছিল ঠিক সেভাবে ছুরিকাঘাত করলো। মিস্টার প্যাটেল তার নিজের মেয়েকে তার বাবাকে ছুরিকাঘাত করা থেকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু তার মেয়ে ইতিমধ্যে মারা গিয়েছিল এবং তার শরীরে অন্য কারো আত্মা ছিল এবং সে প্রেতাত্মাকে থামাতে পারেনি। তাকেও ঠিক একইভাবে হত্যা করা হয়েছিল। ইতিহাস পুনরাবৃত্তি করছিল একের পর এক। শুধু পার্থক্য ছিল
এই শিশুটি ছিল প্রথম লক্ষ্যবস্তু। আত্মা প্রতিশোধের আগুন জ্বলছিল। এই তলায় প্রতিটি পরিবারকে একই অবস্থার মুখোমুখি হতে হবে যেভাবে ছেলেটির পরিবার করেছিল, এবং আত্মাটি চলে গিয়েছিল। এই ঘটনাটি একদম বাস্তব। মুম্বাইয়ের ব্যস্ততম রাস্তায় হাই ফ্লাইং অ্যাপার্টমেন্ট এখনো খালি রয়েছে। আজীবন এই ফ্লোরটি খালি থাকবে। যিশু ভাই, এই ছিল আমার 3টা ঘটনা। যদি ভালো লাগে তাহলে আপনি আপনার মতো করে শেয়ার করবেন। আশা করছি ঘটনাগুলো বেশ ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আপনি আপনার দরাজ কণ্ঠে পড়ে শোনাবেন। আমি ফিরোজ খান বলছিলাম বীরপুর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় আমাদের ফিরোজ ভাই। ওয়াও, দিস ইজ আ বিউটিফুল স্টোরি, এবং আশা করছি আপনাদের সবার কাছে এক ভয়ঙ্কর রকম সুন্দর অনুভূতি হয়েছে স্টোরি নিয়ে। বিকজ আমি জানি যে স্টোরিগুলো আসলেই অনেক বেশি সুন্দর, এবং এত সুন্দর সুন্দর ঘটনা আমাদের ফিরোজ ভাই সবসময় কালেক্ট করেন। এবং আজকের ঘটনাগুলো ওয়াও ঘটনা ছিল ভাই, মাশাআল্লাহ, কি ঘটনা, মাশাআল্লাহ, সত্যি মন ঠান্ডা হয়ে আছে। এবং ভয়ঙ্কর ছিল লাস্টের ঘটনাটা, বিশেষ করে আমি বলবো, বিশেষ করে লাস্টের স্টোরিটা একটু বেশি ডার্ক ছিল, এবং বেশ ভয়াবহ রকমের এনজয় করেছি আমি এতটুকু বিলিভ করি যে আমাদের প্রিয় ভাই, আমাদের ফিরোজ ভাই যখন কোনো ঘটনা পাঠান না, তখন সেটা অনেক বেশি জোশ হয়ে যায়। আমি এটা লক্ষ্য করেছি। দেন প্রত্যেকটা স্টোরি ওয়াজ আউটস্ট্যান্ডিং, এবং আজও কিন্তু জাস্ট উড়ে গেছে স্টোরিটা, মাশাআল্লাহ। এবং আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনাদের সবার কাছে ভালো লাগবে, কষ্ট অটোমেটিক্যালি সার্থক হয়ে যাবে। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমি দেরি করব না, আমি চলে যাব পরবর্তী ঘটনায়, এবং আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে। চলে যাই সর্বশেষ ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমি নাহিদ সরকার। আশা করছি আমাকে সবাই জেনেছেন। ভৌতিক দুনিয়ায় এটা আমার পাঠানো 8ম ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটির নাম মৃত্যুর ওপারে। 1986 সালে তৎকালীন মধ্যপ্রদেশ আধুনা ছত্তিশগড় রাজ্যের অন্তর্গত একটি বিশেষ সরকারি হাসপাতালে প্রথমবার ভারতবর্ষের নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের একটি ঘটনা শোনা গিয়েছিল। যদিও ঘটনাটি সংবাদ মাধ্যম দ্বারা খুব বেশি প্রচারের আলোকে আসতে পারেনি, পৃথিবীর ইতিহাসে মৃত্যুকে প্রত্যক্ষ করে আবারও নিজের শরীরে ফিরে আসা অথবা মৃত্যুর ওপার থেকে ঘুরে আসার যে অভিজ্ঞতাগুলো ঘটেছিল, জানা যায় এটি তার মধ্যে অন্যতম কাহিনী। ওই অঞ্চলের সাধারণ মানুষের মুখ থেকে ঘটনাটি পরবর্তীকালে প্রচারিত হয়েছিল। যুক্তিবাদী মানুষেরা আমার এই ঘটনাটিকে অবিশ্বাসের দৃষ্টিতে উড়িয়ে দিতে পারেন, কিন্তু প্রযুক্তি এবং বিজ্ঞানের অতর ঘোরে হিসেবে পরিচিত ইউরোপ এবং আমেরিকায় বিগত কয়েক দশকে বেশ কিছু নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের ঘটনা অভিজ্ঞতা শোনানো হয়েছে। আমার আজকের গল্পটি এই ঘটনাটিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। যে কথোপকথন সভায় আমি উপস্থিত ছিলাম তার স্থান, কাল এবং পাত্রের নাম পরিবর্তন করে নিজের ভাষায় নিজের আঙ্গিকে আপনাদের সামনে তুলে ধরছি। গৌতম দা বললেন, মৃত্যু নিয়ে মানুষের অবজেশন আর হিউরিসিটির কিন্তু শেষ নেই। প্রাচীন কাল থেকে এই নিয়ে বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ বিভিন্ন মতবাদ দিয়েছে। বহু প্রচলিত ভ্রান্ত ধারণাও আছে, আবার কিছু ধারণার মধ্যে সত্যতাও আছে। আমরা কয়েকজন বন্ধু প্রতি শনিবার সন্ধ্যার বেলার কাজ শেষ করে গৌতমদার বাড়িতে আড্ডা দিতে সময় কাটায়, এবং আমাদের বন্ধুদের মধ্যে আছে রাহুল, সোমেন এবং কৃষ্ণেন্দু। আর আমাদের মধ্যে সোমেনদা হলো একেবারেই নাস্তিক। সে আবার চারবাক দর্শনে বিশ্বাসী। তার মতে মৃত্যুর পরে কোনো জীবন কখনোই হয় না। লাইফ হলো ওয়ান টাইম চান্স, সুতরাং যা উপভোগ করার
এতেই করতে হবে। জীবন উপভোগ করা সম্ভব ওয়ান টাইম চান্সে। সুতরাং তার ভূত বা ভগবান কোনোটিতেই বিশ্বাস নেই। কৃষ্ণেন্দু হলো ঠিক তার উল্টোটা। সে আবার নিয়মিত ধর্ম পাঠ করে, পূজা অর্চনা না করে তার সময় কাটে না। তার পরিবার হলো বৈষম্য সম্প্রদায়ের ভুক্ত। তার বাবা মানে নারায়ণ কাকু হলেন মস্ত বড় কৃষ্ণ ভক্ত। বহুকাল আগে তিনি আমিষ আহার বর্জন করেছেন। কৃষ্ণেন্দু অবশ্য মাছ মাংস খায়, আর রাহুল হলো কমিউনিস্ট বাড়ির ছেলে। সুতরাং সে সৌম্যবাদী চিন্তা ভাবনা ধারক বা বাহক। তার কাছে মানুষ আগে ধর্ম করে, আর আমি এর কোনোটি নয়, কিংবা বলা যেতে পারে সব ধরনের চিন্তা ভাবনাকে শ্রদ্ধা এবং সম্মান করে থাকি। তবে ভূত বা ভগবান দুটোর প্রতি আমার গভীর আস্থা রয়েছে। ভগবান ও ভূত নিয়ে আমাদের মধ্যে গৌতমদার বাড়িতে বহুবার তর্ক আলোচনা, এমনকি ঝগড়াঝাটি পর্যন্ত হয়েছে, কিন্তু মৃত্যু নিয়ে কখনো কোনো তর্ক বিতর্ক বা দার্শনিক আলোচনা করা হয়নি কখনো। এই প্রথমবার গৌতমদার মুখে মৃত্যুর নামটি শুনে আমরা একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। বুঝতে পারছিলাম না কি কার দলে যাব, কারণ মৃত্যু এমন একটা জিনিস যা আস্তিক এবং নাস্তিক উভয় পক্ষই স্বীকার করতে বাধ্য, এবং সত্যতা আছে, মেনে নিতে হয়। আমরা সবাই গৌতম দাকে হই হই করে বলে উঠলাম, কোন রকম তথ্য দেওয়ার আমাদের ইচ্ছা নেই। যদি মৃত্যু বিষয়ে কোনো জমাটি গল্প থাকে তাহলে সেটা বলুন না। গৌতম দা বললেন, জমাটি গল্প হবে কিনা জানি না, তবে আমার কর্মজীবনে এক অভিজ্ঞতা আছে যেখানে আমি দেখতে পেয়েছি মৃত্যুর সম্বন্ধে সাধারণ মানুষের যা যা ধারণা আছে আর মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসা মানুষের যা অনুভূতি সেটা কিন্তু এক নয়। আমাদের মধ্যে সোমেন ছিল ঠোঁট কাটা স্বভাবের ছেলে। সে বলে উঠল, তার মানে আপনি বলতে চাইছেন যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স একমাত্র মৃত্যুর প্রপার জাস্টিফাই করতে পারে? যে মানুষ কোমায় ছিল অথবা সেন্সলেস অবস্থায় ছিল, সে কি করে বুঝতে পারে যে মৃত্যুর দৌর্জোর থেকে ফিরে এসেছে? সুতরাং তার পক্ষে তো মৃত্যু পরবর্তী জগৎ সম্পর্কে বর্ণনা করা অসম্ভব ব্যাপার, এবং সেটা বিশ্বাস করাটাও শক্ত কাজ, তাই না? গৌতম দা বললেন, না না, তা জানার সত্যি কোনো উপায় নেই যে তার কথা সত্যি কি মিথ্যা, কিন্তু সায়েন্টিফিক্যালি যখন একটা মানুষের শরীরকে ডাক্তারদের মৃত বলে ঘোষণা করেন এবং তারপরে যদি সে কোনো কারণে জীবিত হয়ে যায়, তাহলে এই মধ্যখানের সময়টা তার সঙ্গে ঠিক কি হয়েছে সেটা একমাত্র সেটাই বলতে পারে। রাহুল বলে উঠল, এটা আবার সম্ভব নাকি? একটা মানুষ যদি মেডিকেলি ডেথ হয়ে যায় তাহলে কি জীবিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে? হ্যাঁ, না থাকা বলে তো আমার জানা নেই। গৌতম দা আবারও প্রতিবাদ করে বললেন, তোমাদের তো অনেক কিছু জানা নেই, তার মানে যেটা জানা নেই তার কোনো সত্যতা নেই, অস্তিত্ব নেই? তা তো হতে পারে না। এতটুকু বলেই গৌতম দা বললেন, তাহলে শোনো, কয়েক বছরের জন্য আমি রায়পুর পোস্টিংয়ে গেছিলাম। রায়পুর মানে আজকের ছত্তিশগড়ের রাজধানী। আমি যখনকার কথা বলছি তখন কিন্তু ওটা ছিল মধ্যপ্রদেশের অংশ, অর্থাৎ মধ্যপ্রদেশ তখন আকারের সব থেকে বড় রাজ্য ছিল এবং রাজ্য ছিল ভারতের। রায়পুরের সরকারি হাসপাতাল ছিল আমার পোস্টিং। এমপ্লয়ি কম থাকার দরুন মাঝে মধ্যে আমাকে ডে নাইট টানা করতে হতো আর কি। অবশ্য তার জন্য আমি টানা ছুটিও পেতাম। রাত বিরেতে অনেক ক্রিটিক্যাল কন্ডিশনের পেশেন্ট ইমার্জেন্সিতে আসতো। সবাই যে বেঁচে থাকতো বা বেঁচে ফিরতো এমনটাও নয়। এমনই এক গভীর শীতের রাতে হাসপাতালে এক 5 বয়সী ভদ্রমহিলা অ্যাডমিট হলেন। সম্ভবত তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। সঙ্গে বেশ কিছু আত্মীয় পরিজন ছিলেন। তারা আমাদেরকে জানালেন যে ভদ্রমহিলা সুগার এবং প্রেশারের রোগী, এবং ভদ্রমহিলা শ্বাস প্রশ্বাস নিতে বেশ বেশ কষ্ট হচ্ছিল। অক্সিজেন দেওয়া সত্ত্বেও অবস্থায় রীতিমতো একটু উন্নতি হচ্ছিল না, সামান্যতম উন্নতি হলো না। ডাক্তারবাবু সিপিআর প্রসিডিওর অ্যাপ্লাই করলেন, শক থেরাপি দেওয়া হলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। নাইট শিফটে যে ডাক্তার ছিলেন তিনি সব কিছু দেখার পর খুব একটা আশ্বাস দিতে পারলেন না রোগীর বাড়ির লোককে। ভদ্রমহিলা ক্রমশ আনকনসাস হয়ে যেতে থাকলেন। ডাক্তারবাবু আমাদেরকে একটু আড়ালে গিয়ে বললেন, মনে হয় ঘন্টা খানেকের মধ্যে, এর বেশি আর সম্ভব না, মনে না সার্ভাইভ করতে পারবে। একটু থেমে তিনি আবারও বললেন। আমরা তখন বললাম, তাহলে ডাক্তারবাবু এখন কি করা যাবে? ডাক্তারবাবু আমাদেরকে জানালেন, আমি একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, দেখা যাক কতক্ষণ সার্ভাইভ করতে পারে।
যদি কপালে ভালো থাকে তাহলে সার্ভাইভ করতেও পারে, বাঁচতেও পারে, তবে এরকমটা হওয়ার সম্ভাবনা খুবই কম। ভদ্রমহিলার হৃদযন্ত্র একেবারে ঠিকঠাক মতো কাজ করছে না, তারপরে আবার প্রেশার অত্যন্ত হয়। আমি তখন বললাম, আমরা এরকম একটা মেন্টাল পিরিয়ডে ছিলাম যে ভদ্রমহিলা মারা যাবে, তবে বাড়ির লোকজনকে নিয়ে খুব বেশি জানালাম না। তবে আমাদের হাব ভাব ওরাও বোধ হয় একটু আঁচ করতে পেরেছিল যে ভদ্রমহিলাকে বোধ হয় আর বাঁচানো যাবে না। বুঝতে পেরেছি তোমরা? তো এরপর এতটুকু পর্যন্ত বলেই গৌতম তা একটু থামলেন। মনে হলো তার চোখের সামনে পুরো বিষয়টা বা পুরো স্মৃতিটা যেন হঠাৎ করে ছায়ার মতো করে চলে এসেছে। সোমেন বলল, এরপর কি হলো গৌতম দা? গৌতম দা বললেন, এরপর যা ঘটলো তা তোমরা বিশ্বাস করবে কিনা সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কিন্তু যা ঘটেছিল তা অকল্পনীয়, কিন্তু খুবই অবিশ্বাস্য ছিল বলতে গেলে। এবং সে রাতে হাসপাতালের সমস্ত ডাক্তার এবং মেডিকেল স্টাফরা, রোগের বাড়ির লোকজনরা সবাই ঘটনার সাক্ষী ছিল। যাই হোক, রাত তখন 2:45 নাগাদ আমাদের সমস্ত লড়াই এবং ভদ্রমহিলার জীবন সংগ্রাম শেষ হয়ে গেল। যদিও এই মৃত্যু প্রত্যাশিত ছিল, তবুও ফর্মালিটির জন্য আমরা ভদ্রমহিলার প্রত্যাশিত মৃত্যুকে কিছুটা লুকিয়ে রাখার চেষ্টা করছিলাম। ভদ্রমহিলা আত্মীয় পরিজন এবং বাড়ির লোকদের কাছ থেকে, এবং ডাক্তারবাবু কিছুক্ষণের মধ্যে এসে ফাইনালি তার হার্টবিটটা চেক করে তাকে মৃত ঘোষণা করলেন। বাড়ির লোককে জানানো হলো যে তারা হাসপাতালে বাকি ফর্মালিটি সম্পন্ন করতে পারলে তারা তার বাড়ি নিয়ে যেতে পারবেন। বাড়ির লোকদের মানসিকভাবে ভেঙে পড়তে দেখা গেল, তাদের কাউকে কান্নাকাটি করতে দেখা গেল না। জানো, তাদের কাছে মৃত্যুটা খুব বেশি প্রত্যাশিত ছিল। অতি প্রাকৃত ঘটনা ঘটল ঠিক তার মিনিট 10 পরে। হাসপাতালে যে নার্সটি ভদ্রমহিলার অক্সিজেন সিলিন্ডার মাস্ক খুলিয়ে দিচ্ছিলেন, তিনি হঠাৎ করে ওই ঘরে একাই ছিলেন, আর তার অস্বাভাবিক চিৎকারে আমরা রীতিমতো নিচ থেকে শুনতে পেলাম। বাড়ির লোকজন একেবারে অদ্ভুত আচরণের নিচে নেমে আসতে, এবং তাদের মধ্যে একজন বললেন, ডাক্তারবাবু এখনই আমাদের সঙ্গে উপরে চলুন, আমাদের মনে হয় আমাদের কাকিমা এখনো বেঁচে আছেন। আমাদের মধ্যে হাসপাতালে একজন লোক, প্রবীণ কর্মী, তাকে বললেন, কি সব চাঁদা বলছে না, 10 মিনিট আগে তো মারা গেছে, আপনার কাকিমা হার্টবিট বন্ধ হয়ে গেছে, ডাক্তারবাবু নিজে পালস চেক করেছেন, ডেথ ক্লিয়ারেন্স করেছেন একেবারে। ভদ্রলোক প্রবল প্রতিবাদের সুরে চেষ্টা করলেন, আমরা নিজে দেখলাম কাকিমার বাম হাতে আঙ্গুল নড়ছে এবং চোখের পাতা নড়াচড়া করছে, আর আপনি বলছেন মারা গেছে। কি বলছেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, দয়া করে ডাক্তারবাবু আরেকবার চেক করে দিন না, একটু দেখতে বলুন। আমি তখন বললাম, দাদা আপনার মনে হয় কোথাও ভুল হয়েছে, ডাক্তারবাবু এসব সাধারণ কোনো ভুল করেন না, আর তাছাড়া তো পালস নেই, শরীর ঠান্ডা হয়ে গেছে। বাবু আপনারা শুধু বলছেন আমরা ডাক্তারবাবুকে আরেকবার চাই ওখানে যা দেখার জন্য। আমাদের কথা শেষ হলো না, আমরা হাসপাতালের নার্স যিনি এতক্ষণ মহিলা রুমে অবস্থান করছেন বা রুমে ছিলেন, তিনি প্রায় লাফাতে লাফাতে সিঁড়িতে নেমে আসলেন। তার মুখে এক অস্বাভাবিক ভয় এবং আতঙ্কের ছাপ আমি দেখতে পাচ্ছিলাম, যেন উনি ভূত দেখেছেন। আমাদের সবার মনে তখন এতটাই একটা প্রশ্ন যে আসলে ঘটছেটা কি ওই মহিলার সঙ্গে, কারণ আমাদের হাসপাতালের নার্সের মুখের এমন অবস্থা দেখে মনে হচ্ছে যে পরিস্থিতি খুবই স্বাভাবিক। নার্সকে তো প্রশ্ন করতে ওনার মুখ দিয়ে কোনো কথাই বেরো না, দু একবার কাঁপতে কাঁপতে বলেন, আপনারা উপরে স্যার গিয়ে দেখুন। হাজার হাজার প্রশ্ন করা সত্ত্বেও তার মুখ থেকে কোনো কথাই যেন বেরো না, উল্টা তিনি থরথর করে কাঁপতে কাঁপতে পাশে রাখা চেয়ারটাটি বসে গেলেন। আমাদের মধ্যে একজন পুরুষ এবং এমপ্লয় তাকে এসে জল খাওয়ালেন। কিছুটা জল খাওয়ার পর তাকে এতটাই ধাতস্থ হয়েছিলেন যে মনে হলো একজন গেলেন ডাক্তারবাবুকে ডাকতে। আমরা প্রায় সবাই একসাথে নার্সটিকে প্রশ্ন করলাম, কি হয়েছে পরিষ্কার বলুন না। আমাদের হাসপাতালের নার্স একটু কাঁপতে কাঁপতে বললেন, আমার 17 বছরের নার্সিং জীবনে এটাই প্রথম কোনো ঘটনা, এরকম কোনোদিন দেখিনি। ভদ্রমহিলার শরীর ঠান্ডা হয়ে গেছে, অথচ মিনিট 5 পরেই দেখলাম মহিলা হৃদস্পন্দন শরীরে অস্বাভাবিকভাবে বাড়ছে। মনে হইতেছে আমাদের ভুল হইতেছে, ব্যাপারটা পাত্তা দিনি। তার কিছুক্ষণ পরে দেখলাম চোখের পাতা যেন নড়ে উঠলো, তা ভাবলাম চোখের ভুল। এটা আমি এতকাল ধরে ডেড বডি ঘাটাঘাটি করতেছি, শরীরে হাত দিলে বুঝতে পারি কে জীবিত কে মৃত। ডাক্তারবাবু আর আমার তো দুজনের ভুল হতে পারে না। এরপর তিনি থেমে গেলেন এবং বললেন,
যা দেখলাম তা বললে বিশ্বাস করবেন না। ভদ্রমহিলা হাতের আঙ্গুলগুলো অস্বাভাবিকভাবে নড়তেছে। অনেক সময় মৃত মানুষের শরীর এমনি এমনি নড়ে এবং নার্ভের কারণে নড়ে থাকে, বেশি সংকোচনজনিত কারণে নড়ে, কিন্তু সে অল্প সময়ের জন্য এবং খুব ব্যতিক্রম কারণে হয়ে থাকে। এই মহিলা তো অনেক আগে নিস্তেজ হয়ে পড়েছিলেন। শুধু নিস্তেজ বলাটা ভুল হবে, আনকনসিয়াস হয়েছিলেন। এই পর্যন্ত বলে তিনি থেমে গেলেন। এরপর তিনি যা বললেন সেটা আমার কাছে অস্বাভাবিক, শুধু আমার কাছে না, সবার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল। গৌতমদার উপস্থাপনা দেখে আমাদের চোখ যেন সবাই ঠান্ডা হয়ে গেছিলাম। কি বলছেন? আমরা ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম, গৌতমদা কি ঘটেছিল এটা বলুন না, কেন থেমে যাচ্ছেন, বলুন না। মানে নার্সকে দেখেছিলেন? গৌতমদা আবারও তার গল্প শুরু করলো। নার্স আমাদের জানালেন ভদ্রমহিলা হাতের আঙ্গুলগুলো না নাড়াচ্ছে, সাধারণ জীবিত মানুষের যেভাবে নাড়ে না ঠিক সেভাবে নাড়াচ্ছে। শুধু তাই নয়, তার মুখের চোয়ালগুলো হালকা করে নড়ছে, অবিকল জীবন্ত মানুষের মতো। এত অব্দি ঠিকই ছিল। আমার চোখের দৃষ্টি গেল মহিলার পায়ের দিকে। ভদ্রমহিলা তার পাগুলি জীবন্ত মানুষের মতো নাড়াচ্ছে। মনে হলো পুরো শরীরে স্পন্দন এসেছে। আমি আর ঠিক থাকতে পারলাম না। একটা অস্বাভাবিক আতঙ্ক আমাকে রীতিমতো ঘিরে ধরেছে। তারপরে আমি ওকে চিৎকার করা শুরু করলাম। আমার চিৎকার শুনে ভদ্রমহিলা ঘরে রীতিমতো চলে আসলো এবং আমি দেখছিলাম। সুতরাং তারাও ঠিক থাকতে পারলেন না, তারাও নিচে নেমে এলেন এবং আপনাদেরকে জানানোর জন্য। আমার মাথায় ঢুকছে না, ভদ্রমহিলা কোনো অলৌকিক ক্ষমতায় বেঁচে উঠলেন নাকি? মেডিকেল সায়েন্স এই জিনিস কখনো হয়েছে কিনা আমার জানা নেই। আমাদের কথা শেষ হতে ডাক্তার বাবু রুম থেকে বেরিয়ে এলেন। তিনি কারো কোনো কথা না শুনে পরিস্থিতি গুরুত্ব অনুধাবন করে হন্তদন্ত হয়ে চললেন ভদ্রমহিলার রুমের দিকে। আমরা সবাই দল বেঁধে চললাম ডাক্তার বাবুর পেছনে। আমরা যা গিয়ে দেখেছিলাম আর কোনো অস্বাভাবিক অতিপ্রাকৃত ঘটনা ছাড়া তারাই কিছুই না। ভদ্রমহিলা চোখ খোলা ছিল, তিনি অবাক চোখে চারিদিকে তাকিয়ে দেখছেন। তবে সে দৃষ্টি কোথাও বা কোনো অলৌকিকতা নেই। মনে হলো তিনি অন্য এক জগৎ থেকে কয়েক মুহূর্তের জন্য ঘুরে এসেছেন। তার দৃষ্টি এবং মুখ ভাবভঙ্গি এতটাই প্রশান্ত, চিহ্ন রীতিমতো ঘুরে উঠেছে। পরে ভদ্রমহিলা প্রশ্ন করা হয়েছিল যে আপনার সঙ্গে প্রকৃত ওই অভিজ্ঞতাটা কি হয়েছিল। উনি যা বলেছিলেন সেটা ছিল এক প্রকার অবিশ্বাস্য। সে ভদ্রমহিলা, মানে যিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিলেন, উনি বলেছিলেন যখন প্রচন্ড যন্ত্রণায় ওনার শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জর্জরিত হয়ে উঠেছিল, তখন উনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করেছিলেন। প্রচন্ড যন্ত্রণার মধ্যে তিনি অনুভব করেছিলেন তার শরীরটা হঠাৎ ভীষণ হালকা হয়ে গেল। তার শরীরে কোথাও কোনো যন্ত্রণা নেই, কিন্তু তিনি অনুভব করলেন তিনি তার শরীরের মধ্যে নেই। তিনি আরো অনুভব করলেন তার নিথর শরীরটা হাসপাতালের বেডে পড়ে আছে। তারপর তিনি অনুভব করলেন এক প্রচন্ড উজ্জ্বল আলোক রশ্মি তিনি প্রচন্ড গতিবেগ প্রবেশ করেছেন। ঠিক কতটা সময় তিনি আলোকের জ্যোতির মধ্যে গিয়েছিলেন, কতটা দূরত্ব তিনি অতিক্রম করেছিলেন অনুমান করার সম্ভব নয়। একটা সময় তিনি অনুভব করলেন ওই উজ্জ্বল জ্যোতির মধ্য দিয়ে কে যেন তাকে নাম ধরে ডাকছে। তার সামান্য দ্বিধাগ্রস্ত মানসিক অবস্থায় তিনি তার ফেলে আসা জীবনের প্রতি আকর্ষণ অনুভব করলেন। মুহূর্তের মধ্যে তিনি আবার অনুভব করলেন যে তিনি তার নিজের শরীরে প্রবেশ করছেন। তবে যতটা সময় তিনি আলোর জ্যোতির মধ্যে অবস্থান করছিলেন, তার কাছে ঠিক সেটাই ছিল চরম সুখকর এবং আনন্দময় স্মৃতি। সে আনন্দের কাছে নাকি পৃথিবীর কোনো আনন্দের কোনো তুলনা হয় না। ভদ্রমহিলা সে আলোক জ্যোতির মধ্যকার কণ্ঠস্বর শুনেছিলেন, তা বিচার করার ক্ষমতা সাধারণ মানুষের নেই। আমাদের মানবিক অস্তিত্বের আড়ালে কিছু জিনিস রহস্যময় হয়ে থেকে যায়, যা নিয়ে গবেষণা করতে গিয়ে কিছু লাভ হয় না। বহুদিন কোমায় থাকা রোগীদের পরবর্তীকালে সুস্থ হবার পর প্রশ্ন করলে তারও কতগুলো ঘটনা অনুভূতির ব্যাখ্যা করেন। শোনা যায় তারা মৃত ব্যক্তি এবং মৃত আত্মীয় পরিজনকে দেখতে পেয়েছেন। যদিও কোমায় থাকা রোগীদের অভিজ্ঞতা নিয়ে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের সঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু ভুল হবে। ডাক্তারি ভাষায় এই অনুভূতি বিতর্কিত এবং ব্যাখ্যাহীন। বর্তমানে মেডিকেল সায়েন্স অনেকে একে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বলে থাকলেও বর্তমান দিনে অনেকে ডাক্তার
এই ঘটনার অস্তিত্বকে অস্বীকার করেন। এতটুকু বলে গৌতম দা থেমে গেলেন আর বললেন, কি বলো, কেমন লাগলো ঘটনা? আমরা যেন থর থর করে কাঁপছিলাম আর বললাম, তার মানে কি মৃত্যুর উপরে আসলে জীবন আছে? আসলে কি মৃত্যুর পর থেকে ফিরে আসা যায়? গৌতম দা বললেন, তা তো আর আমি জানি না, আমি তো আর মৃত্যুর উপর থেকে ফিরে আসিনি। তো যাই হোক, ভালো থাকো। পরে আরেকদিন ঘটনা শোনাবো, অন্য এক ভয়ঙ্কর ঘটনা। সো জেফরি ভাই, এই ছিল ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি নাহিদ সরকার এরকম আরো অতি ভৌতিক, ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনা নিয়ে আবারও পৌঁছে যাব আপনার কাছে। ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি 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 মাচ আমাদের প্রিয় নাহিদ সরকার ভাই। হোয়াট আ বিউটিফুল স্টোরি, মাশাল্লাহ। এবং একই সাথে বলবো যে আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে কিন্তু ভৌতিক দুনিয়ার কিন্তু 30,000 সাবস্ক্রাইবারের দিকে এগুচ্ছে চ্যানেল, এবং আলহামদুলিল্লাহ যে অলমোস্ট দেয়ার। আর বোধ হয় আজকের রাতে হয়তো বা 30,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আই এম সো এক্সাইটেড, মাশাল্লাহ। এবং আশা করছি আপনাদের সবার কাছে ভীষণ রকম ভালো লাগবে স্টোরি, এবং ভালো লাগলে ডেফিনেটলি আজকের এপিসোডে কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগছে আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ। ইনশাল্লাহ দারুণ কিছু আপনাদের জন্য আবারও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।